রাজ্যপাল ক্ষমতা থাকলে লিখে দিক এখানে 2 লাইন যেখানে রাষ্ট্রপতি শাসন চালু করতে হবে। প্রধানমন্ত্রী যে রাজ্য থেকে জিতেছেন সেই উত্তরপ্রদেশের রামপুরটা ঘুরে আসা উচিত। কীভাবে অত্যাচার হয়েছে মুখ এবং বধির, এই দিনের শেষে তৃণমূলের সংগঠন আছে এবং তৃণমূলের গ্রাউন্ড লেভেল অব্দি রিচ আছে। তাই জন্য যেটা উত্তরপ্রদেশে পসিবল হয়ে যায়, যেটা গুজরাটে হয়ে যায়, এমনকি যেটা রাজস্থানে হয়ে যায়, সেটা পশ্চিমবাংলায় করা যায় না। কিন্তু কোনো কিছুভাবে বাংলা ম্যানেজ হচ্ছে না। এটা একটা ফ্রাস্ট্রেশনের এফেক্ট যে রাষ্ট্রপতি শাসন করে যদি বাংলা ম্যানেজ করা যায়, করুক না, ক্ষমতা থাকলে করুক বিজেপি, তারপর ভোট হলে দেখা যাবে বিজেপি আর কটা পায়। তৃণমূলের মাইনরিটিরা, তারা তৃণমূলেরই মাইনরিটি এমএলএর বাড়ি ভাঙচুর করছে, এমপির বাড়ি ভাঙচুর করছে, যাদের মধ্যে যোগ্যই বেশিরভাগ, তারা সবাই যোগ্য বলেও ধরে নেওয়া যায়। তো তারা যদি পরীক্ষা দেয় তাদের মতো করে, 12 বছর তারা পড়িয়েছে, আমার মনে হয় তাদের ভয় পাওয়া উচিত নয়। এরা দেশ, আরে প্যালেস্তাইন কি বাঁচাবে? আগে আলিমুদ্দিন স্ট্রিট যে বিধানসভায়, সেই বিধানসভায় জিতুক। যে দলে সুশান্ত, ইন্দ্রজিৎ, কৌস্তব, বংশগোপালরা আছে, সেই দলে কি বন্যা টুডুরা সেফ আছে? আগে ইন্দ্রজিৎ, বংশগোপাল, কৌস্তব, সুশান্তদের প্রতিকার করুক, তারপর কোনো কথা ভাববে। সিপিএম নিয়ে, তাদের পলিটিক্যাল আইডিওলজি নিয়ে মন্তব্য করাটা খুব খুব মানে খুব অসম্মানজনক। বেসিক্যালি সরকার সবার চাকরি হোক চাইছে, সুপ্রিম কোর্ট বলছে এদের পরীক্ষা নিতে হবে। সুপ্রিম কোর্টে খারিজ করলো বাংলার রাষ্ট্রপতি শাসনের আর্জি। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির বিধায়ক এবং সাংসদেরা। সেখানে সুপ্রিম কোর্টের তরফে সাফ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দেওয়া হবে না। না, আমি তো বুঝতে পারছি না, এটা তো রাষ্ট্রপতি কাজ, রাজ্যপালের কাজ, সুপ্রিম কোর্টের তো কাজ। এটা বেসিক্যালি ডাইরেক্টলি নয়, কোনো এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন না হলে রাজ্যপাল ক্ষমতা থাকলে লিখে দিক, রাজ্যপাল ক্ষমতা থাকলে লিখে দিক এখানে 2 লাইন যেখানে রাষ্ট্রপতি শাসন চালু করতে হবে। রাষ্ট্রপতি শাসন যদি প্রথম কোথাও চালু করতে হয়, তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। রাষ্ট্রপতি শাসন দীর্ঘদিন মণিপুরে চালু ছিল না, আজকে মণিপুর এখনও চলছে। এটা রাজনৈতিক, একটা পলিটিক্যাল স্টান্ট। এই স্টান্টবাজিতে হচ্ছে এগুলো একটু একটু ফ্লোট রাখা, একটু মানুষের গোচরের মধ্যে রাখা, যে রাষ্ট্রপতি শাসন, ভয় কাকে দেখাচ্ছে রাষ্ট্রপতি শাসনে? করুক না, ক্ষমতা থাকলে করুক বিজেপি, তারপর ভোট হলে দেখা যাবে বিজেপি আর কটা পায়। আচ্ছা, এতদিন পরে মণিপুরে আজ আমরা জানি রাষ্ট্রপতি শাসন লেগেছে, আজ কিছুদিন আগেই সেখানে দাঁড়িয়ে বাংলায় এমন কি হলো যে বাংলাতে এখান থেকে আর্জি পাঠানো হলো যে বাংলায় এখন রাষ্ট্রপতি শাসন? বিজেপি কিছুতেই কিছু করে পাচ্ছে না, পয়সা দিয়ে পাচ্ছে না, সিবিআই ইডি দিয়ে পাচ্ছে না, ভোটার লিস্টে গোল পাকিয়ে পাচ্ছে না। দিল্লি হলো, মহারাষ্ট্র হলো, উত্তরপ্রদেশ হলো, গুজরাট হলো, সব দখল হচ্ছে, কিন্তু বাংলাটা ম্যানেজ হচ্ছে না। এমনকি উড়িষ্যা দখল হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছুভাবে বাংলা ম্যানেজ হচ্ছে না। এটা একটা ফ্রাস্ট্রেশনের এফেক্ট যে রাষ্ট্রপতি শাসন করে যদি বাংলা ম্যানেজ করা যায়। আচ্ছা, মালদা মুর্শিদাবাদকে কেন্দ্র করে রাষ্ট্রপতি শাসনের আর্জি করা হয়েছিল এবং সেই মালদা মুর্শিদাবাদকে কেন্দ্র করে বাংলায় জাতীয় মহিলা কমিশন এসছে। আপনার কি মনে হয় পরবর্তী ফলাফল কি হতে চলেছে? যে রিপোর্ট তারা, দেখুন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এই কমিশন, জাতীয় ওই কমিশন, বছরে 10 ডজন করে, 120টার বেশি করে কেন্দ্রীয় সরকার আসে। তাতে কিছু হয় না, আসে, সার্কিট হাউসে থাকে, খাওয়া দাওয়া করে, পরের দিন সকালে চলে যায়। এমনকি শুভেন্দুও দেখলাম এসব বলছে, অ্যাকশান নিতে হবে, অ্যাকশান নিতে হবে। এগুলো কিছু করার জায়গা নেই। প্রথমত হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদে যে ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনাটা প্লট তৈরি করা হয়েছে। আপনারা দেখবেন যে সুতির পাশেই গঙ্গা এবং গঙ্গা ক্রস করলেই কিন্তু আপনার রাজশাহী হচ্ছে জামাতিদের একদম হেড অফিস। অনেকে লোকে দেখে চিনতে পারছে না যে এরা কারা, একে তো দেখিনি আগে কোনো দিন। তৃণমূলের মাইনরিটিরা, তারা তৃণমূলেরই মাইনরিটি এমএলএর বাড়ি ভাঙচুর করছে, এমপির বাড়ি ভাঙচুর করছে। চেনে না তো তারা তো বাংলাদেশ থেকে বিএসএফ নিয়ে এসছে জামাতিদের, তারা তো চেনে না কে তৃণমূলের এমএলএ, কে তৃণমূলের এমপি। হাতের সামনে যা পাচ্ছে ভাঙচুর করছে। এটা একটা প্লট। আমার মনে হয় মহিলা কমিশনকে সবার আগে ভারতের প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে একটু ঘুরে আসা উচিত। যেভাবে গণধর্ষণ হয়েছে বেনারস, প্রধানমন্ত্রী যে রাজ্য থেকে জিতেছেন সেই উত্তরপ্রদেশের রামপুরটা ঘুরে আসা উচিত। কীভাবে অত্যাচার হয়েছে মুখ এবং বধির একটি বাচ্চা মেয়ের সঙ্গে, কই মহিলা কমিশন সেখানে যেতে পারে না? প্রধানমন্ত্রীর রাজ্য তো, প্রধানমন্ত্রীর নিজের লোকসভা কেন্দ্র বেনারস, যা ঘুরে আসুক, দেখে আসুক।
মানুষের কথা শুনে আসুক, সেখানে যেতে পারছে না কেন? এই মহিলা কমিশন বিজেপির একটা করে এজেন্ট, বিজেপির একটা শাখা সংগঠন। এই শাখা সংগঠনের যা কাজ তারা তাই করছে, পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করছে। আচ্ছা, এই একটি প্রশ্ন এই মহিলা কমিশনের বাংলায় আসা নিয়ে একটি প্রশ্ন রেখেছেন আর তৃণমূল সাংসদ দোলা সিং, তিনি বলছেন যে তারা কি সন্দেশখালীর মতন আবার একই নাটক মঞ্চস্থ করার কথা ভাবছেন, অর্থাৎ এই মুর্শিদাবাদ মালদা নিয়ে যে রিপোর্ট তারা দেবে তার উপরে। দেখুন, আমি মনে করি যে সন্দেশখালীরটা তো মানুষের গণতন্ত্রে কি হয়, গণতন্ত্রে মানুষের ভোটের রায়টা সব থেকে ইম্পর্ট্যান্ট। রাত্রিবেলা সন্ধ্যেতে 2-4টে এসএফআই করা সাংবাদিক এখন বিজেপি করা সাংবাদিক হয়ে গেছে, সেই চাচামেচিটা ইম্পর্টেন্ট নয়। মানুষের ব্যালট বক্সের রেজাল্ট, সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রে সেখানে আমরা জিতেছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই কি তারপরে তার মার্জিন আমরা জিতেছি। এখানে ওরা যেটা চেষ্টা করে যে একটা বিভিন্ন অঙ্গ দিয়ে, বিভিন্ন এজেন্ডা দিয়ে, বিভিন্ন এজেন্সি দিয়ে, বিভিন্ন সংগঠন দিয়ে তারা ঘরে ঢুকে মানুষের বিভিন্ন রকম প্ররোচনা দিয়ে একটা বড় চক্রান্ত করে। কিন্তু দিনের শেষে তৃণমূলের সংগঠন আছে এবং তৃণমূলের গ্রাউন্ড লেভেল অব দি রিচ আছে। তাই জন্য যেটা উত্তরপ্রদেশে পসিবল হয়ে যায়, যেটা গুজরাটে হয়ে যায়, এমনকি যেটা রাজস্থানে হয়ে যায়, সেটা পশ্চিমবাংলায় করা যায় না। আচ্ছা, গতকালই ব্রিগেড গেছে এবং সেখানে মমতা সরকারকে ফেলাতে মাস্টার স্ট্রোক শিখিয়েছেন বাম নেত্রী, তবে এবার মীনাক্ষী নয়, সেটি শিখিয়েছেন বন্যা টুডু। তিনি বলছেন যে ব্রিগেডে ইতিমধ্যে রাজ্যে এবং কেন্দ্রে দুটি সরকার চলছে, একটি হলো না, বিফোর ইউ আস্ক এনি কোয়েশ্চেন, মাই কোয়েশ্চেন ইজ ফর বন্যা টুডু। আমার বন্যা টুডুকে একটা প্রশ্ন, যে দলে সুশান্ত, ইন্দ্রজিৎ, কৌস্তভ, বংশগোপালরা আছে, সেই দলে কি বন্যা টুডুরা সেফ আছে? যেই দলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক মিটু আন্দোলন হয় যে দলের বিরুদ্ধে, সেই দলে থেকে বন্যা টুডুর মতো ভদ্রমহিলারা তারা কি সুরক্ষিত আছে? তারা কি নিজেকে সুরক্ষিত মনে করে? আমার মনে হয় সিপিএম নেত্রীদের, বন্যা টুডুদের আগে এই প্রোটেকশন, তারপর দিল্লির সরকার, তারপর রাজ্যের সরকার, তারপর কলকাতা কর্পোরেশন, তারপর পঞ্চায়েত দেখবে। আগে ইন্দ্রজিৎ, বংশগোপাল, কৌস্তভ, সুশান্তদের প্রতিকার করুক, তারপর কোনো কথা ভাববে। তিনি বলছেন দিল্লি যাচ্ছে 100 দিনের কাজকে 200 দিনে পরিবর্তন করতে। আমি আবার বললাম তো, আগে এদের কথা ভাবুক। আগে যে 100-200 ছোটোখাটো বড় এই আদরের ইন্দ্রজিৎ গোছের প্রোডাক্ট তৈরি হয়ে আছে সিপিএমের, আগে এদের কথা ভাবুক। সিপিএম দলটা তো একটা পোটেনশিয়াল রেপিস্ট হয়ে আছে, তাদের মহিলা কমরেডরা তখন সেখানে সুরক্ষিত, হাইলি ডাউটফুল। মানে একের পরে কাউন্সিলররা সুরক্ষিত নয়, কাউন্সিলররা মলেস্টেড হচ্ছে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদদের দ্বারা। তো স্বাভাবিকভাবেই যে যাই বলুক, সিপিএমকে ওটা বলতে, এবং সিপিএম হচ্ছে এমন একটা দল যে সবার শেখা উচিত। আমার মনে হয় ছোটো ছোটো ছাত্রদের সিপিএমের ভিডিও দেখা উচিত। কেন এমন একটা দল যে ফেল করেই যাচ্ছে, পাড়ার সমবায় থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, পৌরসভা থেকে শুরু করে, একটা দল যে ক্রমাগত ফেল করছে, কিন্তু তাদের কথাবার্তায় যে কনফিডেন্স, সেটা আমার মনে হয় পৃথিবীর আর কারুর, সিপিএম বাদ দিয়ে কারুর সম্ভাবনা নয় যে তারা এখনও ভাবে তারা 34 বছরের শাসকের মতো তারা কথা বলছে, কিন্তু আদতে 34টা বুথ জেতার মতো ক্ষমতা নেই সারা রাজ্যে। গতকাল ব্রিগেডের সমাবেশ থেকে তারা জানিয়েছেন যে 26-এর জয়ের রচনা তারা করছেন, ঐতিহাসিক একটি ফলাফল। এটা মানে 2016 সালে সিপিএম এবং কংগ্রেস মিলে একটা মন্ত্রিসভা গড়ে দিয়েছিল, আপনার হয়তো মনে আছে। 2021-এও লাল বৈশাখী এসে গেছিলো, এভাবে আসবে। বরং আমার মনে হয়, মাই ভেরি হাম্বল সাজেশন টু সিপিএম, জাস্ট টু ইন্ট্রোস্পেক্ট করা উচিত সিপিএমকে, যে একটা 3.5 দশকের দল, 3.5 দশকের সরকারে থাকা দল 3.5টা লোকসভা জিততে পারে না, 3.5টা লোকসভায় জামানত রাখতে পারে না। তারা আজকে এত বড় বড় কথা বলছে, মানুষ এটা হাসাহাসি আর হাসির পাত্র হয়ে গেছে। আচ্ছা, ব্রিগেড নিয়ে আরেকটা প্রশ্ন করবো যে আমরা গতকাল ব্রিগেডে বিভিন্ন সংগঠন এসছে সিপিএম এর তরফ থেকে, বহু পতাকা আমরা দেখেছি, যার মধ্যে চোখে পড়ে না একটি পতাকা, তা হলো দেশের জাতীয় পতাকা, কিন্তু ভিন দেশের পতাকা চোখে পড়ল। দেখুন, সিপিএম নিয়ে তাদের পলিটিক্যাল আইডিওলজি নিয়ে মন্তব্য করাটা খুব খুব মানে খুব অসম্মানজনক। বেসিক্যালি আপনার মনে আছে, যখন অবিভক্ত সিপিআই
মহাত্মা গান্ধীর নেতৃত্বে আগস্ট আন্দোলন, সেই আগস্ট আন্দোলন এই হিন্দু মহাসভা মুসলিম লীগের মতো সিপিআই বিরোধিতা করেছিল। কেন? কারণ সিপিআইয়ের মনে হয়েছিল যে সেই সময় নাকি ফ্যাসিবাদী শক্তিদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে চায়নার সঙ্গে ইংরেজরা লড়ছে বলে এখন ইংরেজদের বিরুদ্ধে কিছু করা উচিত নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এরা দেশ, আরে প্যালেস্তাইন কি বাঁচাবে? আগে আলিমুদ্দিন স্ট্রিট যে বিধানসভায়, সেই বিধানসভায় জিতুক, সে বিধানসভা বাঁচাক। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যে যে 26,000 চাকরি বাতিল নিয়ে জানি এত জল্পনা এত কিছু চলছে, আজকে ওয়েমারশিট প্রকাশের কথা ছিল এবং সেই প্রকাশ এখন পর্যন্ত হয়নি। এখন আমরা জানি এসএসসি ভবন অভিযান সমগ্র চাকরিহারারা সেখানে গেছেন এবং তাদের যে বক্তব্য যে যদি ওয়েমারশিট প্রকাশ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করে বিভিন্ন। দেখুন, একটা জিনিস পরিষ্কার, যে পরীক্ষাটা হচ্ছে সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা হচ্ছে 26,000-এর মধ্যে যারা নন টেন্টেড আছে, যারা এখনও কোয়েশ্চেন্ড আছে, যাদের মধ্যে যোগ্যই বেশিরভাগ, তারা সবাই যোগ্য বলেও ধরে নেওয়া যায়। তো তারা যদি পরীক্ষা দেয় তাদের মতো করে 12 বছর তারা পড়িয়েছে, আমার মনে হয় তাদের ভয় পাওয়া উচিত নয়। কিন্তু তারা তো বলছে তারা পরীক্ষা দেবে না, 2 লক্ষ ওয়েমারশিট প্রকাশ করতে হবে, না হলে ছেড়ে কথা বলবো না। ওয়েমারশিট তো যেটা নাইসা থেকে পাওয়া গেছে এটা প্রকাশ করতেই পারে, কিন্তু সেই ওয়েমারশিট কি সুপ্রিম কোর্ট গ্রহণ করবে? বিকাশবাবুরা কি তাতে রাজি হবে? সরকার তো বলেছিল এইভাবেই সেগ্রিগেট করতে, বিকাশবাবুরা তো বলছে না 26,000-কে আবার পরীক্ষা দিতে হবে। তো বিকাশবাবুর বাড়িতে কি আন্দোলন করুক? এখন আমরা দেখছি এসএসসি ভবনে একদিকে আন্দোলন তারা নামছে, তার পাশাপাশি বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসছে, যাতে তারা জানেন যে এমনটা ধরে নিচ্ছেন যে ওয়েমারশিট এখন প্রকাশ হবে না, যার জন্য আন্দোলন চালিয়ে। দেখুন, আমি আপনাকে একটা খোলা কথা বলি, সরকার চাইছে এদের সবার চাকরি হোক, সুপ্রিম কোর্টের নির্দেশে এরা পরীক্ষায় বসুক। সরকার কিন্তু কারোর চাকরি খেতে চাইছে না, আমি বোঝাতে পারলাম? সরকার সবার চাকরি হোক চাইছে, সুপ্রিম কোর্ট বলছে এদের পরীক্ষা নিতে হবে। এরপর এদের চিন্তা করার কি থাকে আমি জানি না। তাহলে কি একদম কলম ধরতে পারে না? আপনি তো বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইছি, বাকি তো বলা যায় না। আচ্ছা, একদিকে এই যে 2016-র এসএসসি প্যানেল, অন্যদিকে আগামী 28শে এপ্রিল প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে আদালতের ডিভিশন বেঞ্চে, যেখানে আমরা জানি এর আগে 2023-এ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পুরোপুরিভাবে বাতিল করে দিয়েছিলেন। এটা নিয়ে কি বলবেন? কারণ মানে কোথাও কি পরিস্থিতি ঠিক? আমি এখনও এটা সাবজুরিস্ট ম্যাটার, আমি গভর্নমেন্ট তার কাউন্সিলকে নিয়ে অ্যাপিল করছে, এসএসসি তার কাউন্সিলকে নিয়ে অ্যাপিল করছে, আমার এখানে মন্তব্য করাটা ঠিক হবে না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।